এখন যুদ্ধটা হল কৌশলের, মেধা, কিভাবে আমরা সকল কিছু মোকাবেলা করে আমাদের আকাঙ্ক্ষিত গণতন্ত্র, জনগণের গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। ঠিক, তো সেই জন্য যখন কথা বলার দরকার হবে তখন কথা বলবো, যখন যুদ্ধের দরকার হবে তখন যুদ্ধ করবো। তবে যাই করি আর না করি, নিজেরা যেন যুদ্ধটা না করি। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যেন নিজেরা যুদ্ধটা না করি। আমরা যেন যুদ্ধটা আমরা ঠিক করে করি, অর্থাৎ আমার প্রতিপক্ষের সাথে, আমার প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধটা করতে। সেই জন্য আমাদের ধৈর্য থাকতে হবে, একে অন্যকে সহমর্মিতার মধ্য দিয়ে মনে ঠাঁই দিতে হবে এবং সম্মানও করতে হবে। ঠিক আছে? তো এইটুকু আবার বলবো আমি আর একটুকু, যে এই যে কেরানীগঞ্জের মাঠে না, সারা বাংলাদেশের মাঠে আমি নয়, সব লন্ডন থেকে পার্টির চেয়ারম্যান, তার কাছে অনেক বড় লম্বা নামের তালিকা, এর মধ্যে কিন্তু সব 5 কিন্তু বহিষ্কৃত হয়েছে। কেন? তারা লড়াই করছে, লড়াই করার পরে যে অনৈতিক কাজটা করছে সেটা পার্টি অ্যাকসেপ্ট করে না। এটা মনে রাখতে হবে যে খুন হয়েছে আমার ভাই, ভাগবাটারও বেশি চাই, এই স্লোগান থেকে চলবে না। ত্যাগ স্বীকার করছি, ত্যাগটাকে আরো মহিমান্বিত করি, আরো ত্যাগ স্বীকারের মধ্যে দিই। পেট ভরার জন্য তো রাজনীতি করতেছি আমরা, তাই না? তো সে কারণেই বলছি যে আবার কিন্তু এখন যারা অনুতপ্ত তাদের অনেকেরই কিন্তু 1-2 করে হচ্ছে, প্রত্যাহার হচ্ছে না তা না। তবে সংগঠনদের অন্তত পুরস্কার থাকতে হয়, তা না হলে তো সব ভুলভাল হয়ে যাবে। আমি যাকে বলবো নিপুণ যে সুনাম অর্জন করছে আন্দোলন সংগ্রামে, এই কর্মী দিয়েই তো, এই কর্মী ছিল বলেই তো সে পারছে, একা তো পারতে পারে না। তো আমার কোনো নেতা কর্মী কখনোই অবহেলিত হবে না। তবে আমি বেশি আন্দোলন করছি, আমি বেশি মামলা খাইছি, এই জন্য আমার ওইটা দখল করতে এটা কিন্তু চলবে না। আমরা কষ্টে আছি, যখন সুখে থাকবো একসঙ্গে থাকবো। আমরা তো রাতারাতি বড় লোক হওয়ার জন্য যুদ্ধ করি, আমরা মানুষের অধিকার আদায় করার জন্য যুদ্ধ করছি। প্রতিশোধ, তো এই রিভেন্সটা কি, প্রতিশোধটা কি? আমি কিসের জন্য লড়াই করছি? গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমি ফেসিবাদী পতনের জন্য লড়াই করছি, তাই না? তাইলে এই যে ফেসিবাদকে পতন করাইলাম, বাকি রইল গণতন্ত্র। গণতন্ত্র লড়াই করে যদি আমি গণতান্ত্রিক ফসল জনগণের গোলায় দিতে পারি, তার চেয়ে বড় প্রতিশোধ তো আর কিছু নাই, নাকি? আমি তো জায়গা জমি নিয়ে মারামারি করিনি, আমি জনগণের স্বার্থের জন্য করছি। সে কারণেই বলবো যে বিং এ পলিটিক্যাল পার্টি লাইক বিএনপি or leader Khaleda Zia Tareq Rahman, our revenge হবে to reinstate democracy, অর্থাৎ গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে আমরা প্রতিশোধ নেব। ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ দেওয়া আমাদের নাই। আমরা দেখে যেতে চাই মরার আগে যে নানা মানুষ নানা পথ নানা মতে চলবে, যার যার ধর্ম শেষ করবে, তার দল শেষে করবে, কিন্তু কেরানীগঞ্জের সকল মানুষ সমাজ ব্যবস্থায় এক ছাতার তলে বাস করবে। আমার আত্মীয় আওয়ামী করতে পারে, তার বাড়ি বিয়েতে আমি যেতে পারবো না, এটা কোন ধরনের কালচার? আমি বিএনপি করি, আমার আত্মীয় আওয়ামী করতে পারে, সে আমার বাড়িতে আসতে পারবে না কেন? এটা স্বাভাবিক অনুষ্ঠান, আসতেই পারে। কিন্তু আমি তো আমার নীতি নৈতিকতা, আমার ধর্ম তো বিসর্জন দিতে আছি, ঠিক কিনা? এইরকম একটা দেশ যদি আমরা না করতে পারি, তাহলে গণতন্ত্র টেকসই হবে না। গণতন্ত্র টেকসই করতে হলে যার যার অবস্থান থেকে তার অধিকারটুকু ভোগ করার সুযোগ দিতে হবে, না দিলে কিন্তু আবার ঘুরে ফিরে আমাদের বিরুদ্ধে এটাই হবে। আমার মনে হয় সব কথাই বুঝতে পারছেন, আর বেশি বোঝানোর দরকার নেই। এখন কে নুরু বক্তৃতা দিব? সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার আজকে আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধান অতিথি
আমাদের প্রাণপ্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ ক্যানিগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আর উপস্থিত মঞ্চে আমাদের থানার সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের কুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আমার দিদি আমাকে মাত্র 2 মিনিটের সময় দিচ্ছে। আমি 2 মিনিটের জায়গায় আমি আর 2 মিনিট বাড়িয়ে 4 মিনিট কথা বলবো। কারণটা হলো এই, আমরা দাদা এবং দিদি আমাদেরকে যেই নির্দেশ দিয়ে দেন, আমরা সেই নির্দেশে 100% পালন করার চেষ্টা করি। আজকে আমি প্রথম থেকে একটু বলবো, জাকির সে আমার বয়সে 1 বছরের ছোট বলেছে, ও আর আমি একসাথে জাপান ছিলাম এবং একসাথে জাপান থেকে এসেছি। সে এসে ব্রিক ফিল করেছে, আমিও এসে ব্রিক ফিল করেছি। তারপর 90 সাল থেকেই সেও দলের বিএনপির প্রথম, সে যেহেতু যোগাযোগ করেছে, সে প্রথম বিএনপির সাধারণ সম্পাদক হয়েছে। আমি একটু পরে যোগাযোগ করার, অর্থাৎ 90 সালেই যোগাযোগ করার পরে আমাকে যুব দলের সভাপতি বানানো হইল। প্রথম 2 বছর জহিরুল হক সাহেব ছিলেন, তারপরের থেকে আমি 9 বছর সভাপতি দায়িত্ব পালন করেছি। তার মাঝামাঝি সময় আমি দক্ষিণ ক্যানিগঞ্জ থানা যুব দলের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি 3 বছর, আমার প্রাণপ্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কমিটির, এবং ঢাকা জেলা যুব দলের পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এটাও আমার দাদা আমাকে বানিয়েছিলেন। তো আমরা এই পদ পদবিতে আমরা কোনো অহংকার বা দাম্ভিকতা দেখাচ্ছি না। আমরা যে যেখানে অবস্থান করেই আমাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলের ঐক্য ঠিক রাখার জন্য যার যে দায়িত্ব কর্তব্য, আমরা সেটা চেষ্টা করেছি কাজ করার জন্য। তবে জাকির আমাকে একটা কথা বলেছে যে রাজনৈতিকভাবে তার থেকে আমি 20 বছরের ছোট। এটা আদৌ সত্য কথা না। আমিও 90 সাল থেকে দলের জন্য কাজ করেছি, দলের দায়িত্ব নিয়েছি। তাইলে কোথায় আমি তার থেকে 20 বছরের রাজনৈতিক জুনিয়র? অবশ্যই না। আর অন্যদিকে আর পারবো না। তবে সে যেসব অভিযোগগুলো আজকে আমাকে দিয়েছে, সেই অভিযোগগুলোর মধ্যে 2-1টা কথা আমি খণ্ডন করতে চাচ্ছি আপনাদের সামনে। কারণ আমার শ্রদ্ধেয় নেত্রী আমাকে, অর্থাৎ 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের কর্মী সভা করার জন্য 28 তারিখের একটা দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছিলেন এবং বলছেন যে যে কোনো অবস্থায় এই কর্মী সভা 2টা যাতে সফল এবং সুন্দর হয়, এবং অন্যান্য ওয়ার্ডের কর্মী সভার চেয়ে এটা যাতে আরো অনেক জাঁকজমক এবং পরিপূর্ণ জনগণের উপস্থিতিতে এটা যেতে হয়, সেটার জন্য আমরা প্রাণপণ সবাই মিলিতভাবে মাঠে নেমেছি। মাঠে নেমে আমরা সার্বক্ষণিকভাবে 1 নম্বর ওয়ার্ডের নেতাকর্মী যারা আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি, 2 নম্বর ওয়ার্ডের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি। তবে দিদি একটা কথা বলেছিলেন যে 2 নম্বর ওয়ার্ডের মিন্টুদের বাড়িতে আমরা খাবো। আমি বললাম ঠিক আছে দিদি, আমাদের কোনো অসুবিধা নেই। সেখানে আমরা, যেহেতু সে আমাদেরই নেতা, হ্যাঁ, তার বাড়িতে খেতে আমাদের কোনো অসুবিধা নাই। তো এটা আমাদের আরো আনন্দের বিষয়। আর জাকির আমাকে গত শুক্রবার দিন ভোর 8:12 আমাকে একটা ফোন করেছে, 2টা ফোন করেছে যে নুরু ভাই আপনি কোথায় আছেন। তো আমি সেই ফোনের জবাব আমি দিয়েছিলাম জাকির। আচ্ছা, হ্যাঁ, দিদির সাথে কথা হয়েছে। দিদিও আমাকে নির্দেশ দিচ্ছে, জাকিরও বলছে যে আমি আপনাদের সহযোগিতা করতে চাই, আপনাদের পদ পদবি নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নাই। আমি বললাম যে এটা দুশ্চিন্তার কোনো বিষয়ের ব্যাপার না। তো এটা তো যার যার কৃতকর্মের ফল আমরা পাবো। আমরা যে যে কাজ করব, আমরা সেই কাজের ফল আমরা অবশ্যই পাবো। আমরা তো এই 15 বছর অন্য কোনো রাজনীতি করি নাই। আমরা গয়েশ্বর রায় এবং নিপুণ রায়ের নেতৃত্বেই দলের কার্যক্রম চালিয়ে গিয়েছি। সেখানে ঢাকা, পল্টন অথবা এই দোহা, নোয়াবগঞ্জ, যেখানে হোক, জিঞ্জিরা এবং ধামরাই, সব জায়গায় আমরা তাদের নেতৃত্বে দল পরিচালনা করেছি এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। আপনারা অনেক বক্তব্যে অনেক বক্তা বলেছেন যে আমরা কি রকমের পরিশ্রম করেছি।
সেই পরিশ্রমের কোনো বর্ণনা দিলে এখানে শেষ করা যাবে না। আমরা ঘরে কেউ বসবাস করতে পারি নাই, আমরা বউ বাচ্চাদের মাঝে বসবাস করে যে তাদের সাথে থাকবো সেই ব্যবস্থা আমাদের কারোই ছিল না। যারা সত্যিকার অর্থে আমরা এই নেতৃত্ব দিয়েছি তাদের ক্ষেত্রটা অনেকটা ভিন্ন ছিল, আলাদা। তো এখন এই বিষয়গুলো সবারই মাথায় রাখা উচিত। আর আমরা যারা নেতৃত্ব নিয়েছি পেয়েছি, আমরা কিন্তু আপনাদের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, এটা ঠিক না? তা অযোগ্য হলে তো আপনারা আমাদেরকে নির্বাচিত করতেন না, যোগ্য বলে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। তাই যোগ্যতার মাপকাঠির উদাহরণ আমার প্রাণপ্রিয় নেতা এবং নিপুণ রায়, অ্যাডভোকেট নিপুণ রায়, ওনারা দুইজনেই তার প্রমাণ। আমরা কতটুকু তাদের নির্দেশ, তাদের দায়িত্ব, তাদের আদেশ পালন করতে পারছি, এটা তাদের কাছেই প্রমাণ। আর আরেকটা কথা আমি বলতে চাই, আমি উত্তর পানগাঁয়ে, দক্ষিণ পানগাঁয়ে একটা বিয়েতে গেছিলাম। সেই বিয়েটা ছিল অপুর বিয়ে। সেই অপুর বিয়েতে গিয়েই, হ্যাঁ আচ্ছা, অপুর বোন বা অপুর সেই বিয়ের মধ্যেই জাকিরের সাথে আমার দেখা। তো সেইখানে যেহেতু রাজনৈতিক বন্ধু এবং ওর সাথে আমার একটা মানে হৃদয়ের টান ছিল, আত্মিকতা ছিল। সে আমার বাড়িতে এসে বেড়াইতো, আমি তার বাড়িতে বেড়াইতাম, এরকম টান ছিল, এরকম আত্মিক বন্ধন ছিল। তো সেই নেতা একসাথে আমরা দুজনে কথা বলার সময় আমি বললাম, জাকির, আমরা যারা এই কষ্ট করতেছি, আমরা যারা এই মামলা হামলার শিকার হচ্ছি, আর তুমি আমাদের ফেলে রেখে চলে গেলা, তুমি আমাদের মাঝে থাকলে দেবো না, আমাদের শক্তিটা সাহসটা একটু বৃদ্ধি পাইতো। কিন্তু সে বললো যে ভাই কে লেগে গেছি জানেন? আমি কিসের জন্য? কয় আপনাদের মামলা হামলা থেকে রক্ষা করার জন্য আমি বিপুর কাছে গেছি। তো আমি বললাম যে আমাদের মামলা হামলা কোথায় রক্ষা করলা তুমি? সেইখানে আমার মতো নূর হোসেন রে 12টা মামলা দিয়েছে এবং রেবে আমাকে ধরে নিয়ে 2 মাস জেলখানায় ঢুকে রাখছে। তো মামলা হামলা থেকে জাকির আমাদের বাঁচায় রাখতে পারছে? তো সেই যেটা সত্য তাই বলছি, এই সত্যের মধ্যে কোনো সত্য নাই, আমি কোনো মিথ্যার আচরণ করছি না। তো যাই হোক, আজকে আপনাদের কাছে আমাদের বিচারের দায়িত্ব, আপনাদের কাছে আমাদের বিচারের রায় আপনারা দেবেন। আজকে আমরা দাদা এবং দিদি বেশ কিছুদিন আগে দাদার বাড়িতে তাদেরকে পুরনো যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সবাইকে ডেকেছিলেন এবং আমাদেরকেও এনেছিলেন। আমরাও এসেছি। আমরা এসে তাদেরকে আমার একটা সংক্ষিপ্ত বক্তব্যে বলেছিলাম যে আমরা এখন থেকে সমস্ত ভেদাভেদ ভুলে পুরনো নতুন যারা আছি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলের জন্য কাজ করব, অর্থাৎ বাবু গয়েশ্বর রায়ের জন্য কাজ করব। তাকে আমরা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে তাকে আমরা সংসদে পাঠাবো। আসুন এখন থেকে আমরা শপথ করি, আমরা সবাই এক, ঐক্য এবং অভিন্ন। আমাদের মধ্যে কোনো বিধাভেদ থাকবে না, কোনো মতভেদ থাকবে না, কোনো কাদা ছড়ি থাকবে না, কোনো প্রতিহিংসা থাকবে না। এই কথাগুলো আমি বলেছিলাম। আজকেও আপনাদের সামনে আমি সমস্ত নির্দ্বিধায় বলতে চাচ্ছি, আজকে যারা আমাদের মাঝে এই পুরনো নেতৃবৃন্দ যারা এসেছেন, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছি, তাদের মাধ্যমে আমরা তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা যেন আমাদের সাথে এসে মিলেমিশে আমাদের দলকে সুসংগঠিত করে, ঐক্যবদ্ধ করে, শক্তিশালী করে এবং তাদের পরামর্শে যাতে আমরা দলকে আরো সুন্দরভাবে সাজাতে পারি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ, মানে অ্যাডভোকেট নিপুণ রায় জিন্দাবাদ। আজকে এই মিলন মেলায় কুন্ডা ইউনিয়ন বিএনপিতে প্রতিভা এবং যোগ্য নেতৃত্বের অভাব নাই তার প্রমাণ করে দিল। এই কাটিগঞ্জের কুন্ডা ইউনিয়নের মাটিতেই আমাদের গর্বের ধন, যাকে নিয়ে আমরা অহংকার করি, সেই দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের জন্ম হয়েছে। আপনারা একটি জিনিস মনে রাখবেন, আমরা যারা নাকি বিভিন্ন ইউনিয়নের পদবি নিয়ে ভোট করে চলি, আমরা অন্য ইউনিয়নে যেয়ে বলি আমি অমুক ইউনিয়নের প্রেসিডেন্ট, কিন্তু আপনাদের কিন্তু বলতে হবে না যে আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। আপনাদের বললে যথেষ্ট হবে আমি কুন্ডার সন্তান, তাহলে আপনারা অনেক ইজ্জত পাবেন।
আমি আমার আজকে সবার সভানেত্রী যার অক্লান্ত পরিশ্রমে এবং তার দাদার সুচিন্তিত মতামতের ভিত্তিতে যে আয়োজন করেছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধ করে পুনরায় কুন্ডা ইউনিয়নের ঐতিহ্য, কুন্ডার অহংকার, কুন্ডা ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি সব সময় ছিল। আমি কুন্ডা ইউনিয়নের ছেলে হয়ে বিশ্বাস করি কুন্ডা ইউনিয়নের 90% লোক বিএনপি করে প্রমাণ করবে। এখন তার জন্য আমরা অনেকেই এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, যে আন্দোলনে সারা বাংলাদেশকে কেরানীগঞ্জকে পরিচিত করেছে আন্দোলনের সংগ্রামের নেত্রী হিসাবে। কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে জীবনের মায়া ত্যাগ করে কিভাবে আন্দোলন করতে হয়, যা যে দিক নির্দেশনা দেখিয়েছেন আজকে সমস্ত কেরানীগঞ্জের মাটিতে। যখন আমরা বাংলাদেশের মাটিতে যাই, কেরানীগঞ্জের পরিচয় দেই, তখন বলে আমাদেরকে আপনাদেরকে নিপুণ রায়ের হাতে আপনি যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা যা দেখিয়েছেন তা ইতিহাস হয়ে থাকবে। আমাদের সেই গর্বের দল ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী, কেরানীগঞ্জে উপজেলা দক্ষিণের সংগ্রামী সভানেত্রী নিপুণ রায় চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রনায়ক আমাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, মঞ্চে উপবিষ্ট কুন্ডা ইউনিয়ন বিএনপি এবং ঢাকা জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, উপস্থিত থানা বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কুন্ডার প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত শ্রদ্ধেয় গুরুজন এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ হয়েছে আপনাদের সকলের মতামত আমরা নিয়েছি এবং আগামী দিনে কুন্ডা ইউনিয়ন বিএনপি, প্রত্যেকটি ওয়ার্ড বিএনপি কিভাবে পুনর্গঠন করে একটি শক্তিশালী বিএনপি গঠন করা যায় সেই ব্যাপারে আপনারা মত প্রকাশ করেছেন, আপনাদের আবেগের কথা উপস্থিত করেছেন এবং সেই সাথে ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখতে পেয়েছি। এটাই হচ্ছে সম্প্রীতির বন্ধন। আমি বিশ্বাস করি আজকের এই রাগ, ক্ষোভ, অভিমান এবং একজন আরেকজনের প্রতি যে তীর ছোড়াছুরির যে আয়োজন হয়েছে, এই আয়োজনে আগামী দিনে পথ চলা আমাদের সকলের ঐক্যের একটা বিশাল ভূমিকা পালন করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমাদের নেতা কিন্তু বারবার বলেছে আজকে যা কিছু এই মির্জাপুর বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িতে সমাপ্তি হতে হবে। আগামীকাল থেকে আমরা যেন সকলে ঐক্যমতের ভিত্তিতে কুন্ডা ইউনিয়নকে কেরানীগঞ্জ কেন আমি সারা বাংলাদেশে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে দেখতে চাই, সেভাবে আমরা কাজ করতে পারি। সংগ্রামী ভাইরা, আপনারা অনেকে আন্দোলন সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেটা আমি সরাসরি হয়তো না দেখলে একজন কর্মী মাঠের মানে তৃণমূলের একজন কর্মী, যাকে হয়তো মিছিল মিটিং আমরা অনেকেই চিনব না, তার নামটাও জানি না, সেই মানুষটাও কিন্তু এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমার পাশে। আমি চিনতাম না, কিন্তু একবার এই যে যখন আপনার যে গ্রেনেড হামলা মানে যে হামলা হলো লাস্টে যে সমাবেশে, যে 28 তারিখে, সেই সমাবেশে যখন চারিদিক থেকে গোলাগুলি শুরু হলো, ঠিক ওই টাইমে কে কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, মুহুর গুলি হচ্ছে। তখন আমাকে ধলেশ্বরের একটা ছেলে এবং আমার মনে হয় যে এরা ছিল জীবন ছিল, ধলেশ্বরের একটা ছেলে যাকে আমি চিনিও না, সেই ছেলেটা
ওই যে ও দাঁড়িয়েছে, হ্যাঁ 7 নম্বর ওয়ার্ড জাতিরা, হ্যাঁ ওই ছেলেটা কিন্তু আমাকে সেভ করেছিল এবং দীর্ঘ 7 ঘন্টার মতো আমি অবরুদ্ধ ছিলাম। সেই জায়গা থেকে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ওরা কিন্তু আমাকে বাঁচিয়েছিল। ঠিক একইভাবে দলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন নির্দেশনা আসলো যে ঢাকা মাওয়া রোড বন্ধ করতে হবে, কিভাবে করতে হবে আমরা জানতে চাই না, কিন্তু ঢাকা মাওয়া রোড বন্ধ করতে হবে, তখন আমাদের নেতাবাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে আমি কথা বলি। আমাদের আসলে কথা, এই যে ফোনে কনভারসেশনটা খুব রিস্কি ছিল আমাদের জন্য, কারণ ওনার ফোনও ট্র্যাকিং হয়, আমার ফোনও ট্র্যাকিং হয়, হোয়াটসঅ্যাপও ট্র্যাকিং হচ্ছে। ওই পর্যায়ে আমরা কথা বলি, উনি আমাকে কিছু পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী যখন আমি মুন্সিগঞ্জের সাথে কানেক্ট হলাম, আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলল, মুন্সিগঞ্জে যারা যারা থাকবে তুমি তাদেরকে বলো তোমার সাথে কানেক্ট হতে। এবং তখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন আব্দুল সালাম সাহেব, তিনি কানেক্ট করে দিলেন মুন্সিগঞ্জের সাথে আমাকে। কিন্তু মুন্সিগঞ্জ কিন্তু কথা দিয়ে কথা রাখে নাই। তখন আমার এই কেরানীগঞ্জে কিছু কিছু মানুষের কাছে হতে পারে আবাল তাবাল কিছু, বুঝে টুঝে নাই এরকম কিছু, সে আবাল টাবাল দিয়ে রাত 12টা থেকে আমরা ভেকু দিয়ে মাটি কেটে ওই কাবার ভ্যানে উঠায়, সেই ভ্যানে আমরা 4:30টার দিকে আমরা এই হাইওয়ে রাস্তায় আমরা সেই মাটিটা ফেলে রাস্তা বন্ধ করি। এরকম অনেক ইতিহাস আছে। আমার নিজের আত্মীয়, আমি নাম বলবো না, হয়তো শুনলে লজ্জা পাবে, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু তাদেরকে বিশ্বাস করে ফিরেও এখন আর তাকাই না, ফোন দিলেও ফোনটা ধরি না, কারণ সবচেয়ে দূর দিনে গিয়েছিলাম আশ্রয় নিতে 1 রাত থাকার জন্য। চেহারা যে ভঙ্গিমা দেখালো তাতে বুঝতে পেরেছি আমাদের আর তাদের কোনো প্রয়োজন নাই। ঠিক ওই টাইমে রাতে আমরা ওই বাড়ি থেকে বের হই, সেই বাড়িতে কিন্তু আবার রেট দেয়। আমরা কিন্তু আত্মীয় স্বজনও আমাদেরকে গ্রহণ করতে চাই নাই, তারপরেও আমরা কিন্তু দলের হাল ছেড়ে দিই নাই, কারণ আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন, আমার যে দায়িত্বপ্রাপ্ত নেতারা দায়িত্ব অবহেলা করে মাঠে থাকবে না, তাদের প্রত্যেকের হাতে চুরি পরিয়ে দেব আমি, এটা তোমরা জেনে রাখো। এটা কিন্তু তার শেষ নির্দেশনা ছিল। 8 জুলাই যখন আমার অপারেশন হয়, বলতে দ্বিধা নাই, আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ আমি স্বীকার করেছি। একটা নারী হয়ে নিজের শরীরের যত্ন না নিয়ে আমার 8 তারিখের অপারেশনে 1.5 কেজি ওজনে টিউমার রিমুভ করে, একই সাথে আমার ইউট্রাস রিমুভ করে, একই সাথে আমার ওভারি একটা ফেলে দেয়। এত বড় একটা জীবনের ঝুঁকি নিয়ে যখন আমি হসপিটাল থেকে 11 তারিখে বাসায় ফিরি, 17 তারিখে আমার নেতা ফোন করে বলে, ঢাকা জেলা নেতৃবৃন্দদেরকে আমি পাচ্ছি না, আমি জানি তুমি খুব অসুস্থ, তারপরেও ঘরে বসে থেকে যতটা অর্গানাইজ করে নেতাকর্মীকে মাঠে পাঠানো যায় সেই ব্যবস্থা গ্রহণ করো। এই বৈষম্য ছাত্র আন্দোলনে আজকে ছাত্ররা বলে এই আন্দোলনের সব অংশীদারিত্ব তারা, এটা ভুল ধারণা, কারণ পিছন থেকে সবচেয়ে বড় অভিভাবকের ভূমিকায় ছিল তারেক রহমান এবং প্রত্যেকের রাজনৈতিক দল। তখন নেতা বলেন যে যে কোনো পরিস্থিতিতে হোক তোমাকে এটা অর্গানাইজ করতে হবে। তখন হোয়াটসঅ্যাপের লাইন আমাদেরকে বন্ধ করে দেয়, অনলাইন বন্ধ হয়ে যায়। সেই রেগুলার ফোন খুলে প্রত্যেকটি থানায় থানায় আমি অর্গানাইজ করি। সেই অর্গানাইজ করতে যে আধা ঘন্টার মাঝে আমার বাড়িতে 50 থেকে 60-এর উপরে ডিবি কর্মকর্তারা হাজির হয়ে যায়। আমাকে কিন্তু ওই অপারেশন অবস্থায়, যখন আমার সেলাইও কাটে নাই, ওই অবস্থায় কিন্তু ট্রেনে হেসে কিন্তু তারা ডিবিতে নিয়ে যায়। এইগুলো অনেকের কাছে কিন্তু মনে হতে পারে স্বাভাবিক ঘটনা,
কিন্তু ওই দিন যে ঘটনাটা ঘটেছে সেটা আমার পরিবারের মানুষ জানে সেটা কতটা অমানবিক ঘটনা ছিল। আর কেউ জানতে পারবে না, আর কেউ বুঝতে পারবে না। তো আমি তো মনে করতে পারি আমি দলের সাধারণ সম্পাদক, তো কি হয়েছে, আমার অপারেশন হয়েছে, আমি এই অজুহাত দিয়ে আমি আমার দায়িত্ব অবহেলা করতে পারি, আমি অ্যারেস্ট এড়াই চলে যেতে পারি, কিন্তু আমি সেটা করি নাই। ইন ফিউচারেও করব না, কোনোদিনও করব না। কারণ আমরা যা বিশ্বাস করি সেটাই করি, যেটা বিশ্বাস করব না সেটা মুখ দিয়ে উচ্চারণও করব না। তাই ভাইয়েরা, আপনাদেরকে বলবো যে আপনাদের অনেকের ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, অভিমান থাকতে পারে। আমার যারা মাঠের কর্মীরা আছে, যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জীবনটাকে বাজি রেখে তরুণ বয়সে যখন তাদের ছুটে বেড়ানোর কথা, পৃথিবী হাতের মুঠোয় যাদের আসার কথা, তখন তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অনেকে এই 17 বছরে কিন্তু তরুণ বয়সে বৃদ্ধ হয়ে গেছে। 17 বছর আগে আমি রাজনীতিতে 16তে ঢুকেছি, আর আজকে হলো 24, তাহলে কয় বছর হয়? 8 বছর। 8 বছর আগে নিপুণকে যারা দেখেছে, এখন এর নিপুণকে তারা দেখলে মনে হয় একটা ভূত দেখতেছি। এটাই বাস্তবতা, কারণ আমরা ওই বাস্তবতা মেনেই নিয়েছি। আমরা আমাদের নিজেদের শরীরের দিকে কখনো তাকাই নাই, পরিবারের কথা কখনো ভাবি নাই। আজকে আপনার দাদা যে কথাগুলো বললেন, সত্যি তো অনেক সময় মাসের পর মাস হয়, তাতে একটা মাত্র নাতনি, ফোনেও কথা হয় না, দেখাও হয় না। এটাই বাস্তবতা, কারণ আমরা রাজনীতিটা করি ওই আদর্শকে ধারণ করে। আমাদের যে আদর্শ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়েছিলেন, বাকশালকে ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গড়েছিলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমান যেটা গড়তে চায়, সেটা হচ্ছে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া পর্যন্ত। তাই আপনাদেরকে বলবো, এই যে একজন বলে নতুন পুরনো, আমি নতুন পুরনো নিয়ে কথা বলতে চাই না। আমার কাছে সবাই সমান। হ্যাঁ, যারা দলের দুর্দিনে ছিল তারা আমার কাছে অনেক বেশি কাছের এবং আপন। তোমাদেরকে ভুলে গেলে আমি মানুষই থাকবো না, এটা বাস্তবতা, এটা কঠিন বাস্তবতা। তাই আমি আপনাদেরকে বলি, যারা আপনারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো কারণে অংশগ্রহণ করতে পারেন নাই, এখন আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের কাজ যেন প্রমাণ করে আপনারা জাতীয়তাবাদীর আদর্শে বিশ্বাস করেন, একজন জাতীয়তাবাদীর সৈনিক। আপনাদের মাথায় রাখতে হবে, জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো পায়তারা করছে। জাতীয়তাবাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এদেরকে নত করার জন্য, এদেরকে পরাস্ত করার জন্য ষড়যন্ত্রকারীরা কিন্তু দলের ভিতরে বীজ বপন করে আছে ভাইয়েরা। তাই খুব সতর্ক, খুব সতর্ক। আপনাদেরকে আরেকটা কথা মাথায় রাখবেন, আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট, আপনাদের কারণ রাজনীতির বয়স আর আমার বয়স হয়তো সমান হতে পারে, আপনাদের নাতনির বয়সে আমি অনেকের কাছে হতে পারি, তবে আমি বিশ্বাস করে আমি আমার আদর্শ থেকে এক চুল পরিমাণ নড়ব না। আমি যখন মনে করব এই কোন্ডা ইউনিয়ন কিংবা এই কেরানীগঞ্জে আমার দলকে বিভক্ত করার জন্য, আমার নেতাকে অসম্মানিত করার জন্য, কিংবা দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে বিন্দু মাত্র চিল ফেরানোর জন্য যারা ষড়যন্ত্র করছে, সেটা যদি আমার ঘরের সন্তান হয়, আমি তার বিপক্ষে দাঁড়াবো, আমি তার বিপক্ষে দাঁড়াবো। আজকে একটা ঘটনা ঘটেছে, সকালবেলা নিয়ত করে আসছি যে আজকে কোন্ডা ইউনিয়নের সব মুরব্বীদের সাথে দেখা হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কেরানীগঞ্জে চলে আসছি, কিন্তু আমার আশাটা আসতে আসতে এখানে 4টা বাজলো। কেন জানেন? আমি কিন্তু
শাড়ি টাড়ি পরে আপনাদের সামনে উপস্থিত হব সেটা আমার ভাগ্যে জুটল না, কারণ ওই বাঘরে অবৈধ সীসা ব্যবসা চলছে এবং আওয়ামী লীগের সময় থেকে এই ব্যবসা পরিচালিত হচ্ছে, এখনো সেই ব্যবসা চলছে। ইউনো মহোদয়ের কাছে চিঠি দেয়া হয়েছে অত্র এলাকার জনগণ যে এই সীসা আমাদের শারীরিকভাবে অনেক ক্ষতির সৃষ্টি করছে, এটা ক্যান্সারেও টার্ন নেয়। তো তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, থানার ওসিরাও কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, সেনাবাহিনী কর্মকর্তারা গিয়েছিলেন কিন্তু তারপরে এটা বন্ধ করতে পারে নাই। আমি বাধ্য হয়ে যখন ওইখানে সাধারণ জনগণ আমার কাছে এই আপত্তি করলো, তখন আমি সরাসরি বাড়িতে না এসে ওই বাঘর যে ওই সীসা কারখানা বন্ধ করার জন্য আমি সেখানে উপস্থিত। কারণ আমার কাছে কি মনে হয়, আমার কেরানীগঞ্জের একজন জনগণ যদি আমরা থাকার পরে তাদের জীবন ঝুঁকির কারণ হয়, এবং আমি বিশ্বাস করি, বলতে দ্বিধা নাই, ওই সব অবৈধ ব্যবসার সাথে আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির কিছু কিছু নেতৃবৃন্দরা ওইটার সাথে জড়িত। এটা আমার বুঝতে বাকি নাই। আমি বলেছি আমার দলে যে যত বড় কর্ণধারী হোক না কেন লিস্ট করেন, আমি বহিষ্কার করব এবং আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমি সরাসরি এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার তিনি সাথে সাথে তার থানার ফোর্স পাঠিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, ওইখান থেকে একজনকে রিকভারি সহ আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার জন্য আপনাদের কাছে আসতে একটু বিলম্ব হয়েছে। যাই হোক, আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো, আগামী দিনে আমরা যেন একসাথে পথ চলতে পারি, তার জন্য আজকে থেকে আর কোনো বিতর্ক নয়, আমরা সবাই ঐক্যমত্যে থাকতে পারি, তার জন্য সকলে কাজ করবেন। এবং কোনরা ইউনিয়ন বিএনপি প্রত্যেকটি ওয়ার্ড কমিটি আমি নিজে স্বয়ং থেকে ওয়ার্ড কমিটি গঠন করব। আমি একটা না কোনো কথা না, কিসের কথা, আমি এখন আপনারা সবাই একটু লিপিবদ্ধ করবেন। 1 নাম্বার ওয়ার্ড বিএনপি ফর্ম বিতরণ করব, সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করব, এবং সেই সাথে ওই ফর্ম ওই দিন আপনারা আমাদের কাছ থেকে গ্রহণ করবেন, 1 কপি ছবি এবং একটা ভোটার আইডি কার্ড সহ ওই দিনই আপনারা পূরণ করে আমাদেরকে জমা দিবেন। সেই ফর্ম আমরা 3 দিন ধরে যাচাই বাছাই করব। যাচাই বাছাইয়ের পর তারপরে আমরা ওয়ার্ড কমিটি নিয়ে আবার আপনাদের সাথে আরেকটা সভা করে তারপর আমরা ওয়ার্ড কমিটি ঘোষণা দেব। 1, 2 আর 3 আগামী 2 তারিখে হবে 2 জানুয়ারি বৃহস্পতিবার। 1 নাম্বার ওয়ার্ড কমিটি ফর্ম বিতরণ হবে সকাল 10টায়, টাইমটা একটু লিখে রাখেন, হ্যাঁ, সকাল 10টায় সময়টা। 2 নাম্বারেরটা হবে হচ্ছে 12টার দিকে দেব, 2 নাম্বারেরটা হবে 12টা থেকে 12:30টার মধ্যে, এবং 3 নাম্বারেরটা হবে 3টার দিকে শুরু হবে, 3টা কিংবা 4টার দিকে। তো আপনারা যারা সদস্য সংগ্রহ ফর্ম কিনবেন মানে গ্রহণ করতে আসবেন, তারা সকলে একটা ছবি এবং আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আপনারা সদস্য সংগ্রহ ফর্মটা গ্রহণ করবেন, এবং আপনাদের ফর্ম নেওয়ার পর আমরা 2 দিনে যাচাই বাছাই করবো, তারপরে আপনাদের সাথে আবার মত বিনিময় করে এটাই করব। 4, 5 এবং 6 এই 3টা ওয়ার্ড হবে আগামী 6 তারিখ, 6 জানুয়ারি সোমবার। 7, 8 আর 9 আগামী শনিবার, 11 তারিখ শনিবার। আর আপনাদের মাথায় রাখেন সকাল 10টা, 12টা, 3টা, এটা হলো 1, 2, 3। 4, 5, 6 তারিখে হবে সকাল 10টায় 4 নাম্বার, 12টায় 5 নাম্বার, 6টায় কি 3টায় 6 নাম্বার। 11 তারিখে 7, 8, 9 নাম্বার ওয়ার্ডের হবে, 10টায় 7 নাম্বার, 12টার সময় 8 নাম্বার, 9 নাম্বার হচ্ছে 3টা, মানে আধা ঘন্টা 8 পিস হবে, এটা একটু মাথায় রাখবেন। আপনারা সকলে সদস্য সংগ্রহ ফর্ম ওই দিন খালি বিএনপি নেতৃবৃন্দ যারা বিএনপি করবে শুধু তারাই আসবেন প্রোগ্রামে, এর বাইরে কেউ কারোর আসার দরকার নাই।
অঙ্গ সংগঠনের লাগবে না। যারা শুধু বিএনপি করবে তারাই শুধু বিএনপির ফর্ম কিনবেন। আমরা যদি দেখি যে বিএনপি করবে না, মানে অন্য যুব দলেও আছে আবার বিএনপির ফর্ম নিবে, এটা কিন্তু হবে না। যে কোনো একটা ফর্ম আপনাকে নিতে হবে, কারণ যে সংগঠন করবে ওই সংগঠনের বাইরে সে অন্য কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবে না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকল প্রস্তুতির জন্য। না, আমাদের বুথ করে দেব, সেটা আমাদের দায়িত্ব, এটা থানা বিএনপি দায়িত্ব। আপনাদের জাস্ট অর্গানাইজ করে সব লোকরে আপনারা বসায় রাখবেন এবং সিরিয়াল অনুযায়ী আসবে। তো এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে কেরানীগঞ্জের গর্ব, সারা বাংলাদেশের গর্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রনায়ক আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যাবো, কিন্তু ঠিক আছে, ওয়ার্ডে যে নেব, এখানে না। সভা সমাপ্তির পথে আজকের সভার সভাপতি, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসলে আর কথা বলার কিছু নাই, কথা বলার কাজটা শেষ। কারণ কথা বলতে গেলে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হবে, ছোট্ট ছোট্ট কথা হবে, সাইন্ড হবে, মনে হবে শেষ হলেও শেষ হলো না শেষ। তা আমাদের শেষ করতে হবে, আমাদের শুরু করতে হবে যাত্রা করতে আমাদের ঐক্যটা। এই ঐক্যটা যদি আমরা সুনিশ্চিত করতে পারি সকল কাজেই সহজ। এবং আপনাদের যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে সেই প্রোগ্রামটা একটু বেশি পরিশ্রম, আর প্রতি ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলবো যে আমি এখানেই বলতে পারি সেটা হলো ফর্মটা ফিল আপ করার জন্য একটা দিন সময় দিলে অসুবিধা কি, ফর্মটা দিয়ে দিলাম পরের দিন জমা দিলাম, এটা দিলে অসুবিধা। আর ফর্মটা প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্লেস ঠিক করতে হবে, যেখানে সবাই অর্গানাইজ করবে সেখানে থাকবে। এগুলোই হ্যাঁ, এখন ফর্মগুলো নিয়ে গেল, একদিন করে জমা দিল, জমা দেওয়ার পরে এটা যাচাই বাছাইয়ের অনেক কৌশল আছে, যাচাই বাছাই তো করতেই হবে। যাচাই বাছাই করার পরেই তারা একজন ভোটার হিসেবে বা সদস্য হিসেবে হবে, তারপরে তাদের সাথে মত বিনিময়ের মধ্যে সব কিছু হবে। এবং সেই যাচাই বাছাইটা অনেকভাবে হবে, কোনভাবে হবে সেটা অবশ্য প্রকাশ না করা হবে, তা আমি সেটা প্রকাশ করতে চাই না। তো যে ধরনের প্রোগ্রাম আছে আপনারা সঙ্গত কারণেই ধরে পারেন, সব প্রোগ্রামে আমি হয়তো থাকতে পারব, কারণ কেরানীগঞ্জের বাইরেও তো আমার দলের উপর থেকে নানা সময় নানা প্রোগ্রাম দেয়। এই এত বড় একটা বিশাল আপনারা বিজয় দিবস করলেন, আমাকে একটা জেলা এবং একটা মহানগরীর দায়িত্ব পাচ্ছিল, তো আমি গেলাম খুলনাতে। আমি আমাদের এলাকার বিজয় দিবসের খবর যেভাবে শুনলাম তাতে দেখলাম যে আমাদের একটা ইউনিয়নের সময়ও ওই দুটো জেলা মিলে পায়নি। আমি যখন 3টায় উঠলাম তখন সামনে মনে হয় ওষুধ বিক্রেতা উঠছে, 2-250 লোক দাঁড়ায় দিচ্ছে। তাই আস্তে আস্তে কথা বলতে বলতে যা হইল, রাজনৈতিক ভাষায় 10,000 বলা যায়, তো 5,000 উপরে না, একটা মহানগরী একটা জেলায়। আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যে একটা থানায় 30,000 40,000 লোকের নিচে একটা বিজয় দিবস হয় না, তার মানে তারা এটাকে সঠিকভাবে অর্গানাইজ করে নাই বা সংবাদটা দেয় নাই। আর সাজগোল ঢাকগুলোর তো কোনো বাড়াই নেই, এই আর কি। যাই হোক, আমি মনে হয় যে কেরানীগঞ্জ এই ছোট্ট জায়গার মধ্যে সংগঠনটা যেভাবে হচ্ছে বা এই অতীত হচ্ছে, সেক্ষেত্রে এই থানাকে অন্যান্যদেরকে অনুকরণ করতে হবে, যদি তারা ভালো কিছু করতে চায়, তাহলে শিক্ষা নিতে হবে কীভাবে সংগঠনটা করতে হয়। তো আপনারা
আমি বলবো কেউ নতুন নামার কাছে কেউ পুরাতন হবে, সবাই সমান, তাই না? আর একটা সুযোগ আছে আমার বেশি, এমন কেউ বেঁচে নাই যে আমার আগে বিএনপি করছে তারা দাবি করে, এমন কেউ বেঁচে। আমার ঘরে একটা ছবি আছে, জিয়া রহমান যেই রত্নপটমূলক আকাশে নাচে, প্যান্ডেল ছিল না। যখন দল ঘোষণা দেয় সম্মুখভাবে আমি দাঁড়ানো ছিলাম, সেই ছবি তৈরি, আমার ছবি নেই, ছবি না। তাহলে আমি বিএনপি একদিন আগেও করি না, পরও করি না। বিএনপির আগে একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ৭৭ সাল থেকে। আমি দাবি করতে পারি বিএনপি গঠনের প্রক্রিয়ার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমি বিএনপিতে যোগ দিলে না আগে পরে কথা বলতো। তো এই জন্যই বলছি যে যারা যেমন যে এমন যারা বিএনপিতে যারা বেঁচে আছি, জিয়া রহমানের থেকে সাথে প্রথম দিন থেকে বিএনপি করার লোকের সংখ্যা ৫০ জন হবে না, এখন বেঁচে আছে ৫০ জন হবে না। কারণ তো সেই শুভকরণ নেই, এটা শুরু দেখছি, এটা শেষ হয়ে যাবে। যতদিন বেঁচে থাকি দল শেষ হবে না, দল থাকবে। আমাদের দায়িত্ব আগামী দিন দল পরিচালনার জন্য বা নেতৃত্ব সৃষ্টি করার কাজটা আমাদের এখন, যারা ভবিষ্যতে দলটাকে ধরে রাখবে, নেতৃত্ব করবে। কারণ বিএনপি একটা মেয়াদে জন্ম নেয়, যতক্ষণ বাংলাদেশ আছে ততদিন বিএনপি থাকবে এবং বাংলাদেশের প্রয়োজনেই বিএনপি থাকবে। বিএনপি কখনো ধ্বংস হবে না, জাতীয়তাবাদী কখনো ধ্বংস হয় না, ওই ঘুরে ফিরে তারাই থাকে, তারাই থাকবে। আর আশা হতো কিছু নাই। আমার মনে হয় নির্বাচন নিয়ে গরিবসি করা, বেশি আলোকপাতন করার সুযোগ সরকারের হাতে আছে বলে মনে হয় না। যত তাড়াতাড়ি নির্বাচন দিব তত তাড়াতাড়ি বেঁচে যায়। কারণ যা যা ঘটনা চারিদিকে ঘটতেছে এবং সবকে সামাল দেওয়া ঠিক আছে। সাউন্ড যখন নাই, আমারও সাউন্ড করার দরকার নাই, এখানে শেষ করছে শীতের দিন গান। তো আপনাদের জন্য বোধহয় অন্য কোনো আয়োজন আছে বলে আবার দেখতেছি না, যদি থাকে ভালো, না থাকলেও আলহামদুলিল্লাহ মনে করে ক্ষমা করে চলে যাবে, ঠিক আছে? এবং পরবর্তী পর্যায়ে যা হবে চেষ্টা করবো তাকে খালি বলতে যেতে না। হ্যাঁ, এই সময় এই আনুষ্ঠানিক নির্বাচনী মানে হলো যে ঝগড়া হয়েছে, যার কথা শেষে করছে, যার মধ্যে শেষে ঘুরে দিব। আমি বলবো যে তুমি তাদেরকে বুক মিলাও, মানুষ আছে কেন? তারা নিজের নিজের বুক মিলে হারাইছে মনে মনে, তারাই ঘুরে এগুলোই ভালো না। হ্যাঁ, এই যে সামনে দেখা যায় এগুলো ঠিক না। আমি মনে করি যার কথা শেষে করছে, মান আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, তারাও সবাই হালকা হয়েছে, তাই না? এবং তারাই এখান থেকে বেরিয়ে দেখা দেবে যে এক গাড়িতে রওনা হয়ে গেছে। সেখানে এখানে আনুষ্ঠানিকতার কোনো বিষয় না। কারণ আমার তো লক্ষ্য একটা, আমার তো জন্ম এক জায়গায়, আমাকে মেনতেই হবে এক জায়গায়, বেশিক্ষণ আলাদা থাকতে পারবো না, এটুকুই। তো সে কারণে আমি আনুষ্ঠানিকতার মধ্যে বিশ্বাস করি না, আমি আন্তরিকতায় বিশ্বাস করি। আমি বুঝি এখান থেকে বেরিয়ে সবাই আন্তরিকভাবে, হয়তো টেলিফোনে কেউ কারোর দাওয়া দিয়ে কারো বাসায় চা খাইতে যাবে, এটা আমি বিশ্বাস করি, আসবে এবং তারাই আসবে, কাজ করবে, তারাই তাদের কর্মক্ষেত্রে করবে, তাই না? সেটা নতুন কারোর দেখতে ভয় পাতে হয়েছে। আমাদের যত লোক বেশি হবে ততই আমাদের জন্য মঙ্গল হবে, ততই ভালো হবে। আবার মানুষের কিন্তু একটা ইয়ে আছে, টেন্ডেন্সি আছে, যে মিছিল বড় দেখে ওই যেখানটা যায়, ওই মহিলারা তাকায় দেখার পরে তখনই সিদ্ধান্ত নেওয়া ফেলা যায় এই দলটা দলে। তার যদি অন্য ওখানেও সিদ্ধান্ত থাকে আর থাকে না। আবার কেন্দ্রে গিয়া যেই দলের লোক বেশি দেখে সেখানেও সিদ্ধান্ত পাল্টায় গেছে দুই দলে দিয়ে। কারণ মানুষ ভোটটা বিফলে যায়, যেটা চায় না। সেই কারণেই বেশি লোক একসঙ্গে হইবে, দুর্বল লোকরা দেখে শক্তি পায়, প্রাণ পায়, আমাদের সাথে পারে। এই জন্য মাঝে মাঝে এরকম বসা, বিভিন্ন জায়গায় যাওয়া। এবং আমি এক জায়গায় গেলাম,
এই দেখা গেল যে 50-60 লোকের এখন ফেসবুক আছে 10 লাখ ঘুরে যান 50 লোকের সাথে কথা বললে চলে যাবে। আর যখন হাজার হাজার লোক হবে সেটা কিন্তু আবার প্রকাশ করবে না, সেটা আবার প্রকাশ করবে আমাদের উৎসাহীরা ফেসবুকে, মানুষের ঢল নামলো, ঠিক না? এই জন্যই রাজনীতিতে অনেক সময় অনেক কিছু প্রয়োজন দেখা দেয়, দরকার হয়। এই ধরনের এতগুলি না থাকতাম, তাহলে আজকে যদি মনে করেন 100 জন লোক থাকতো, এটা লেখালেখি কিন্তু আমাদের মধ্যেই আছে। আমাদের মধ্যে তো কয়েকজন ফেসবুক পরিচালক আছে, তাদের মনের মাধুরী দিয়া কত দোষ কত ত্রুটি আমাদের ধরার চেষ্টা করে, তাই না? সুতরাং এগুলো নিয়ে চিন্তা করেন না। আমি শেষ একটা কথা বলবো,